ভূতের ভবিষ্যৎ আপনারা সবাই দেখেছেন, তারপর অনেকদা একাধিক অসাধারণ কাজ করেছেন। এবার আরেকটা অসাধারণ কাজ নিয়ে এই পুজোতে তিনি আসছেন এবং সেই সিনেমাতে আমরা আবিরকে দেখতে পাবো যথারীতি গোয়েন্দার চরিত্রে। দুটোই ভুল। যে এটা অসাধারণ ছবি, সেটা কি করে বুঝলি? কারণ এখনো তো ছবিটা দেখেনি। আর একটা দ্বিতীয়ত হলো আবির এটা পেশাদার গোয়েন্দা না, মানে প্রাইভেট ইনভেস্টিগেটর নয়। তার নাম তোপসে, সে পাকে চক্রে জড়িয়ে পড়ছে একটা ফেলুদার ভক্ত, যেহেতু তার নাম তোপসে। এই আর গোয়েন্দার ভূমিকায় ফাইনালি অবতারণা করতে হয়েছে, কিন্তু প্রাইভেট ইনভেস্টিগেটর। এবং এই তোপসের যে রেফারেন্স কোথাও গিয়ে ফেলুদা নামটার মধ্যে ওই যত কাণ্ড কলকাতাতেই, সেটা সত্যজিৎ রায়ের কোথাও রেফারেন্স পাচ্ছি একদম। তো এই জিনিসগুলো আপনি কেন করলেন সচেতন ভাবে? এক তো আমি নিজে ফেলুদার ভক্ত, ফেলুদার ছবি করার সুযোগ আসেনি বা আসবে না। দ্বিতীয়ত আমি এটাকে অপরাজিতর আগে ভেবেছিলাম যে 100 বছরে যদি আমাকে কোনো রকম ট্রিবিউট দিতে হয় তাহলে ফেলুদা, কারণ আমার ইন্ট্রোডাকশন তো সত্যজিতের ফেলুদার মাধ্যমে, সেরকম একটা যদি আমি ওই ধাঁচে কিছু করি, সেই জন্যে এটার অবতারণা। তারপর তো অপরাজিতটা হলো পাকে চক্রে, হওয়ার পর এটা রেডি ছিল। তো আমার প্রডিউসার বললো একটা কি বলছিলে তুমি করবে? আমি বললাম হ্যাঁ বলছিলাম, কিন্তু পরপর দুটো আবার এমনিতেই আমায় বলে আমার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আছে সত্যজিৎ বাবুর ব্যাপারে। তো আমি বললাম আবার, বললো না 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 করে ভালো ইয়ে ভাবতে, পরবর্তীকালে যা হওয়ার হবে বলে সেই জন্য করে ফেললাম। আর সত্যজিৎ বাবুকে কতটা পাবো আমরা এই সিনেমাতে, বা ফেলুদাকে আমরা কতটা মনে করতে পারবো? যেটা রয়েছে সেটা হলো যে আমি এটা মাথায় ছিল, কারণ আমার এক বন্ধুর ছেলেকে আমি তোপসে নাম দিয়েছি। আচ্ছা, সেও এখন এই সিনেমার সাথে যুক্ত, মিউজিক করে, এডিটিং করে। ওদের ছবি একটা খুব বড় কানে গ্রপি পেয়েছে। তো সেই জন্য এরকম একটা করলাম যে ওর একটা ত দিয়ে খটোমটো নাম আছে আবিরের যে চরিত্রটা, তার বাবার বন্ধু যে একনিষ্ঠ ভক্ত আর কি সত্যি ফেলুদার, তিনি নামটা দেন। সুতরাং যার নাম তোপসে তার তো নর্মালের থেকে একটু বেশি অবসেশন হবে। যে প্রোটাগনিস্ট অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা নশাবাজের ইয়ে থেকে এসছে, নশাবাজে এই রোলটা করেছে, বাংলাদেশ থেকে এসছে। সেও মানে কোইন্সিডেন্টলি ফেলুদার বিরাট ফ্যান। তো ওদের মধ্যে অনেক রেফারেন্সেস বা ইস্টার এগস যেগুলোকে বলা, যেটা আমি আলাদা করে বলছি না এটা ফেলুদার, কিন্তু যারা জানেন তারা কানেক্ট করতে পারবেন যে এই কথাটা একটা হোটেলে গিয়ে বলছে যে রানিং সার্ভেন্ট এর বদলে রানিং ওয়াটার পাওয়া যাচ্ছে। তো সেটা সাথে সাথে যারা ফেলুনাথ এর সাথে কানেক্ট করতে পারবে, এইরকম আছে, খুব ফোর্সড কিছু। এটা আপনি বলে না, বাঙালি মানে সত্যজিৎ রায় ফেলুদা একটা ভক্ত ব্যাপার আছে, কিন্তু তার সাথে যখনই আবার আবির চট্টোপাধ্যায় চলে আসেন, ব্যোমকেশের কথা মনে পড়বেই, বাঙালির আরেকটা নস্টালজিয়া আর কি। তো ব্যোমকেশ নিয়ে কখনো কাজ করতে ইচ্ছা করেনি আপনার? ফেলুদার বেশি ইচ্ছে ছিল। তো আর আরেকটা হলো এক সময় মধ্যে, যাই হোক সুশান্ত মন্ডল, আমি তো ফেলুদাও করেছি। ইনফ্যাক্ট একটা ডায়লগ ছিল, সেটা পরে কেটে দেওয়া হয়েছে, যে মেয়েটি বলছে যে আপনাকে নাম তোপসে হলেও কিন্তু ফেলুদা হিসেবে বেশ মানাবে। বলে না না, সেখানে সব গিয়ে লাভ নেই, প্রচুর ভিড় ওখানে, মানে ঘন্টায় ঘন্টায় ফেলুদা ঘুরে বেড়াচ্ছে। ব্যোমকেশেরটা কোনো রেফারেন্স রাখা হয়নি। পরে কি হয়, আমি ছবি করি কিনা আদৌ সেই দেখা যাবে। ডায়লগটা আপনি যে বললেন যে ঘন্টায় ঘন্টায় ফেলুদা ঘুরে বেড়াচ্ছে, আসলে বাংলা সিনেমা গোয়েন্দা সিনেমা হবে, ফেলুদা অথবা ব্যোমকেশের সিনেমা হবে, তার মানে হিট হবে, এটা একটা চেনা ফর্মুলা আর কি। তো সেই ফর্মুলাটার কথা কি কোথাও মনে পড়েছিল? না, কারণ সব বোধহয় হিট হয়নি। ফেলুদা সবকিছু কি হিট হয়েছে? না, তো মনে হয় না। গালাগালিও খেয়েছে কিছু। সুতরাং হিটের জন্যে আমি নিশ্চয়ই যারা লগ্নিরা করেছে তাদের কথা মাথায় রাখি, কিন্তু সেটা যে হিট হতে হবে তার জন্য এটা করতে হবে সেটা ভাবি না। আমার যেটা করতে ভালো লাগছে এবং যেটা মনে হবে আমার দেখতে ভালো লাগছে, সুতরাং আমার মতো অনেক লোক আছে যাদের সেটা দেখতে হয়তো ভালো লাগতেও পারে, সেইটা ভেবে।
এই যে পুজোতে এই সিনেমাটা রিলিজ হচ্ছে বা এরকম একটা সময় হচ্ছে, এটা নিয়ে তো প্রচুর বিতর্ক হয়েছে। আপনি যেরকম একটু আগে কিছুটা বলতে গিয়ে বললেন না, মানে আপনি মুখ খুললে মাঝে মাঝে এটা একটা বিতর্ক তৈরি না, হয়। আমি কি বলতে গিয়ে বলবো? না, আমি কথা আমি খুব একটা পরোয়া করি না। হ্যাঁ, তো সেটাই আমার বলছি ছবি যে কেন আমাকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে, কিন্তু পুজোর সেটা তো ডিসিশনটা সম্পূর্ণ প্রযোজকের। আমার নিজের, কারণ আমি নিজে পুজোর সময় দেখি না কোনো ছবি, বেরোই না, কিন্তু অনেক লোকে দেখে, প্রযোজকের মনে হয়েছে যে এটা তারা দেখতে পারে হয়তো। আমার তো মনে হচ্ছিল এটা উইন্টার টিন্টারে ভালো হবে, ফেলুদা নর্মালি। হ্যাঁ, সেটা তো ছুটির সময়। তো যাই হোক, সেটা হয়েছে, যখন হয়েছে তখন আমার কাজ হলো, ইট ইজ মাই অব্লিগেশন টু। তারপর দেখা যাক প্রযোজকে মারামারি করে কি হয়। তবে একটা জিনিস আমার যেটা দেখে মনে হলো যে আমাদের তো অনেক কিছু বেরিয়েছে, যেগুলো গান বেরিয়েছে, প্রোমোস বেরিয়েছে, আর অন্য যেগুলো আমার চোখে পড়েছে তাতে হয়ে যাচ্ছে যে অন্য কোনো ছবির সাথেই আমাদের মানে খুব কম মিল আছে, টোন অ্যান্ড টেনার। সেই অর্থে ক্লাস নেই, কিন্তু আমি জানি না এই হল পাওয়া এখানে তো সবকিছু নিয়েই একটা ধুমধুমার ব্যাপার, শো পাওয়া, হল পাওয়া, দ্যাট ইজ দ্য প্রডিউসার্স প্রবলেম। প্রশ্নটা আসছিল এখান থেকে যে যথারীতি আপনার এই সিনেমা নিয়েও বিতর্ক অলরেডি তৈরি হয়ে গেছে যে আবির চট্টোপাধ্যায় প্রমোশনে থাকছেন না। তো সেই ব্যাপারটা, এটা কি কোথাও গিয়ে মার্কেটিং এর জন্য, না সত্যি এরকম কিছু হচ্ছে? এরকম আমার বলেছে যে হঠাৎ হয়তো ইয়ের দিন ট্রেলারটা, এই প্রিমিয়ারের দিন সে উপস্থিত হয়, পুরোটাই নাকি আমার এবং আবিরের মধ্যে। সেটা আমি একটা ইন্টারভিউর মধ্যেও বলেছি, এটা ভেবে রাখতে পারো, সুবিধা বলতে পারো না, সেরকম কিছু না। তাহলে এই যে সিনেমার প্রচারে সিনেমার মূল স্টারই নেই, এটাতে সিনেমার ক্ষতি তো হচ্ছে আলটিমেটলি। কি জানি, আমার তো ধারণা নেই। প্রচার মার্কেটিং এগুলো তো আমার তো প্রথম ছবিতে প্রচারের শূন্য, মানে মাইনাস বলা যেতে পারে। আমাকেও চিনতো না, ছবিটার ব্যাপারেও জানতো না, 3 দিন বলেছিল সবাই চলবে। সুতরাং ছবিটার প্রচার বা অপপ্রচার বা যাই হোক না প্রচার, সেটা হবে ছবিটা দেখে লোকে ঠিক করবেন, দেখতে হবে। আর এছাড়া তো ট্রেলার টিজার এগুলো হয় কেন, লোককে একটা ধারণা দিতে। সেখানে কে গেল না আমিও যদি না যাই, কারণ অপরাজিত তো বিভিন্ন জায়গায় প্রচুর চলেছে, ভারতবর্ষের বাইরেও, কলকাতার বাইরেও, তো সেখানে তো আমিও যেতে পারিনি। অপরাজিত তো কোনো কেউ স্টার্ট ছিল না, সেই অর্থে জিতুকে গিয়েই জিততাম। সায়নীও সেরকম স্টার কিছু ছিল, ওই কয়েকটা কলেজে গেছি ইত্যাদি। আমার ওই হাল্লা চলেছে যুদ্ধে বলে ঘোড়া নিয়ে বেরিয়ে পড়লাম, হাতি, সেরকম তো এটার হওয়ার সুযোগ নেই আর কি। গুপি গাইন বা গাইনে যদি হঠাৎ রাস্তা দিয়ে হাতি ছিল, কিন্তু এরা প্রথম প্রডিউসার ভয় পেয়ে গেছিল যে হাতিয়ারে বুঝি মারামারি করে মরে, সেটা শুনে ভেবেছিল যে বোধ হয় অনেক হাতি টাতি লাগবে বলে, এ তো অনেক হাতি লাগবে বলে সে কাউন্ট করেছে। তারপর তো এরা করবে। এখন প্রচারে যেরকম আমরা দেখছি, দেবী চৌধুরানীর প্রচারে ঘোড়ার পিঠে চেপে প্রসেনজিৎ শ্রাবন্তী প্রচার করছেন, দেব খাদান থেকে শুরু করেছেন, এখন রঘু ডাকাতে বাস নিয়ে গোটা বাংলা ঘুরে বেড়াচ্ছেন। তো এটা কি কোথাও গিয়ে এরকম যে কনফিডেন্সের অভাব, না সত্যি মার্কেটিং এর এরকম প্রয়োজন পড়ে? সেটা মনে হচ্ছে ওরা করেছে। আপনি তো এত কনফিডেন্ট, আমি তো গিয়ে বলবো তুই বাসে করে কারো যাচ্ছ, সাইকেল করে ঘুরে বেড়াবো, মানে এটা কোনো কথা শোনো না। ওরা যেটা মনে করেছে যে এটা যাবে, বাইসাইকেল থিপস টাইপের কিছু যদি হয়, তাহলে সাইকেল করে ঘুরে বেড়াচ্ছে। না, ইনফ্যাক্ট ওনাদের দিয়ে প্রশ্নটা নয়, আমি এই কারণে জানতে চাইছি যে একটা সিনেমা যদি ভালো সিনেমা হয়, তার সত্যি তাহলে প্রচারের সেভাবে দরকার পড়ে না, নাকি এখন যুগটা পাল্টেছে যে প্রচারের দরকার পড়ে ভালো সিনেমা হলে? যুগটা আমার আবার মাঝে মাঝে মনে হয় যে বেশি করে ফেললে, আমার ক্ষেত্রে, অন্যদের ক্ষেত্রে আমি বলছি না, তারা বুঝবে তাদের ছবি কিরকম, কতটা বড় অডিয়েন্স তাদের দরকার। কারণ আমার মনে হয় আমার ছবির একটা টার্গেট গ্রুপ রয়েছে, হলে খুব খুশি হবো, কিন্তু আমার মানে শুধু বৈচিত্র্য গ্রামের কৃষক না দেখলেও দেখতে পারেন, কিন্তু ওদের হয়তো তাতেও দরকার।
যেটা আগে বাংলা সিনেমায় সেই অডিয়েন্সটা ছিল না, মানে যাত্রা পৌঁছতো আস্তে আস্তে ছবিগুলোই যাত্রা হয়ে গেল। যার যেরকম ছবি, যার যেরকম রুচি, যার যেরকম এখন দেবী চৌধুরী আমি তো শুনেছিলাম সত্যই ট্রাই করতে, সেখানে যাই না, মানে সুচিত্রা সেনের করার কথা ছিল, তিনি গোড়ায় উঠে করতে রাজি হতেন কিনা বলে হতেন, তখন এগুলো ছিল না। তো এরা করছে, ওদের যেটা ভালো মনে হচ্ছে ওটা করছে, সেটা আমি পড়ার বা বক্রোক্তি করার কি। আপনি অ্যাডভার্টাইজিং এ এককালে মানে একজন দিকপাল ছিলেন, সেখানেও তো আপনার প্রচন্ড সুনাম ছিল। কলকাতায় বিজ্ঞাপনের ছবি যদি বলা হয়, সেটা আই ক্যান ক্লেম টু বি ওয়ান অফ দ্য পাইনিয়ার্স, ইফ নট দ্য পাইনিয়ার, মানে বড় সিরিয়াস রেগুলার ন্যাশনাল লেভেল অ্যাডভার্টাইজিং, সেটা কলকাতায় বসে কলকাতায় করে আরম্ভ করেছিলাম। এখন তো অনেকেই করছে না, তবুও সেই সময় এটা একটা বিশাল বড় ব্যাপার ছিল। আর অ্যাডভার্টাইজিং জিনিসটা আসলে তার লাইফ স্প্যানটা আমার মনে হয় একটু কম হয় তুলনামূলক। একটা সিনেমা যেরকম চিরকালের জন্য রয়ে যায়, অনেক কিন্তু এখন আমি যদি তোমার বলি, তোমার বাবা দাদাদের কাছে, কাকার কাছে, বা তোমাদেরও, মানে যেই বিজ্ঞাপনগুলো খুব পপুলার হয়েছে, একটা বিজ্ঞাপন সিনেমার থেকেও পপুলার হয়, এবং সেগুলো কিন্তু এখনো অনেকে মনে রেখেছে। এমনি ডিউরেশনও কম, আমাদের সময় তো খুবই কম ছিল, 20 সেকেন্ড, ম্যাক্সিমাম 30 সেকেন্ড পাওয়া যেত করতে, কিন্তু সেটা অন্য একটা স্টাইল ডেভেলপ করতে হয়, যে ওর মধ্যে গল্পটা বলার। আপনার এরকম মনে রয়ে গেছে সব থেকে মনের কাছাকাছি যে বিজ্ঞাপনগুলো বানিয়েছেন তার মধ্যে? আমি অজস্র বিস ফার্মের জন্য করেছি, এবং ওরা আমাকে প্রচুর ঢালাও লিবার্টি দিয়েছিল নানা রকম মজার করার, ছবি করার। সেটা আমার একটা সিরিজ হয়েছিল বাটার বিস্কুটি, সেটার বেস লাইন ছিল পুরো মাখন আমারই লেখা। তো রজতাবু বলতো, আমি যখন একজন আউটসাইড ক্যালকাটা সাবার তো ভিড় থেকে বলতো এই যে পুরো মাখন। তো এইরকম ছবি হিসেবে আরো অনেকগুলো খুব ইন্টারেস্টিং আমার নিজের করতে লেগেছে, সেগুলো রয়েছে। এখন আমি সেটা গড়গড় করে বলতে আরম্ভ করলে অনেকক্ষণ সময় লাগবে, কোনটা বেশি কোনটা কম আমি বলতে পারবো না। কিন্তু নানা রকম, মানে মাধবীদিকে এবং সৌমিত্রদাকে নিয়ে করা আমাদের কালোজয়ী ছবি সত্যজিৎ, যেটা নষ্ট নীল থেকে করা, ওটার যে গানটা ছিল রবীন্দ্রসঙ্গীত ছিল, সেইটাকে একটু পাল্টে নিয়ে একদম ওই সেট, ওই কস্টিউম দিয়ে, খালি এদের দুজনের বয়স বেশি। তো চিনি গো চিনি তোমার চিনিটাকে বলছে না, হু করছে। তো মাধবীদি এসে বললেন যে কি চিনির কি হলো, হু করছে। না, বয়সটা তো বেড়েছে, এখানে সুগারটা বেড়েছে, সেখানে চিনি বাদ। এই ধরনের ফাজলামি করা আর কি, এইটা আমার করতে খুব, ওই রিক্রিয়েট করতে খুব হয়েছে। এছাড়া সপ্তপদীতে উত্তম কুমার সুচিত্রা সেনের, পাউলিকে প্রথম সুচিত্রা সেন হিসেবে আমি করে দেখেছিলাম ওইরকম। তারপর তো অন্যান্য জায়গায় সুচিত্রা সেনের দিয়ে করেছে, এরকম আরো আছে, অনেক আছে। স্পুফ ছাড়াও খুব মজা লেগেছে নিজেদের করতে, মানে শুটিং করতে করতে অনেকের, যেরকম অভিক আমার যে ক্যামেরাম্যান ছিল, খুব গম্ভীর, ও হেঁটে শর্ট কেটে দিত, মানে আস্তে আস্তে খরাজ একটা কিছু করছে। আর ভালো এখানে প্রচুর আমি অভিনেতাদের ইউজ করতাম মোর দ্যান মডেলস মোস্টলি। তো সুতরাং সেগুলো সেই সময়, মানে আই এনজয়েড অলসো ইকুয়ালি মেকিং অ্যাডভার্টাইজিং, রাইটিং অ্যান্ড মেকিং। অনেক সময় রাইট করার আগেই মাথায় এসে যেত, তারপর 2 লাইন লিখে নিয়ে নেয় পড়তো। এখন যখন আপনি সিনেমা লেখেন, আপনার সিনেমাতেও সেই ওই ঝলকগুলো আমরা দেখতে পাই, যে এই প্রচন্ড মজা, একটা উইটি ব্যাপার থাকে, কম কথার মধ্যে অনেক কিছু বুঝিয়ে দেওয়ার ব্যাপারটা থাকে। বিজ্ঞাপন থেকে অনেক কিছু, আমার নিজের বিজ্ঞাপন থেকে আমি অনেক ধার করেছি। যেরকম ওই ভূতের ভবিষ্যতে আমি দেব না রে, এই গানটা কিন্তু ইয়েতে ছিল, একটা বিজ্ঞাপনে ছিল, এরশাদের ভাগ হবে না বলে বেস লাইনটা ছিল। তো সেখানে এটা পুষ্পিতা বলে একজন ওরকম নাকি সুরে গেয়ে, পরে যখন এটা করছি, এই স্বস্তিকের ক্যারেক্টারটা হলো, তখন ওই গানটা ওর গলায় দিলাম।
এবং কারণ ওটা একটা টেস্ট মার্কেটিং হয়েছিল, এটা পপুলার হয়েছে, বিজ্ঞাপনটাতে পপুলার হয়েছে। যেটা হতো না অনেক সময় RD বাংলায় গানটা করে একটু পপুলার হয়ে তবে হিন্দি ছবিতে। আচ্ছা, আপনি যেরকম সিনেমা বানালাম, আমরা এর আগে যে সিনেমাগুলো দেখলাম তার মধ্যে কোথাও তো একটা ধারাবাহিকতা আছে, আপনার সিগনেচার টের পাওয়া যায়। কিন্তু খুব আলাদা আলাদা, হ্যাঁ, বিষয়বস্তু বিষয়বস্তু আলাদা, বিশেষ করে লাস্ট সিনেমা তো মানে একেবারেই পুরোপুরি অন্যরকম হয়েছে। তার আগেরটাও আবার হ্যাঁ, তার আগেটা অন্যরকম। সত্যি সেভাবে বিচার করতে গেলে চেষ্টা করি নানা রকম জিনিস কর, একই রকম। আমার জিজ্ঞাসা এটাই যে আপনার কখনো মনে হয় না যে একদম যে মাস কমার্শিয়াল সিনেমা যেরকম তৈরি হয় আজকাল, নাচ গান হচ্ছে, কমার্শিয়াল ছবি মানে কি লোকে বেশি লোকে দেখবে তো? হ্যাঁ, সেটা এটা আমার ঘটনা চক্রে একদম, বা আমি ভাগ্যবান বলে হয়েছে কয়েকবার, প্রচুর লোকে দেখেছে, সেটা তো কমার্শিয়াল। হ্যাঁ, কমার্শিয়াল হলে কি মানে আমার কোনো গোড়ামি নেই যে ওই ফরম্যাটে যদি আমার মনে হয় আমি করব, সেটাকে স্পুফ করে হতে পারে। আমার বিজ্ঞাপনে আমরা স্পুফ করে করেছি, যে হয়তো সিরিয়ালে ইয়ে। এখন অনেকে বলেছে তো স্পুফ না, ওদের ভেবেছে ওটাই ওরকমই বিজ্ঞাপনে যেন খুব পপুলার, কিন্তু সেটা রয়েছে মানে অতি নাটকীয়তা ভূতের ভবিষ্যতের সময় থেকেও ছিল। তো যখন যেই ডিভাইসটা মনে হয় বা যেই ফরম্যাটটা বা যেই ট্রিটমেন্টটা, তখন সেটাকে ব্যবহার করি। আপনার কথার শুরুর দিকে যেন সে আপনি আর সিনেমা ভবিষ্যতে নাও করতে পারেন, এটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, এরকম কেন মনে হয় বা এরকম কি সত্যি সম্ভাবনা আছে? হ্যাঁ, খুবই রয়েছে। সেটার কারণ আমার এই মুহূর্তে যা অবস্থা, আমার পক্ষে নিজে এই লাস্ট ছবিটা করতে গিয়ে হয়েছে অনেকদিন শুটিং এ যেতে পারি, সেটা খুবই যন্ত্রণাদায়ক। পোস্টে আবার আমি পড়ে গিয়ে অনেকদিন শয্যাশায়ী ছিলাম। তো সেটার যদি একটা ড্রাস্টিক ইমপ্রুভমেন্ট না হয়, তাহলে হয়তো, যদি করিও আমায় অনেকেই বলছি যে না, তাহলে হয়তো একজন এক্সিকিউটিভ ডিরেক্টর টাইপের কেউ থাকবে যে সেটে। এইখানে আমার অনেকগুলো জায়গায় হয়েছে যেখানে আমার পুরো টিমটা তারা চমৎকারভাবে সামলেছে, কিন্তু কিরকম লাগে আর কি, আমার তো এটা যদি দায়িত্ব নিয়ে আমার কাজ তো সেখানে ইয়ে থাকে, তখন ওরা ইয়ে করে করে পাঠাচ্ছে, দার্জিলিং থেকে পাঠাতে পারছে না কারণ ওয়েদার ভালো না, এখানে বসে আমি ফ্রেটিং। কিন্তু ওখানে গিয়ে যদি আমি ওখানে অসুস্থ হয়ে পড়তাম, তাহলে আমাকে নিয়ে মানে সবাই ইয়ে হয়ে যেত, সেটা আরো বড় ডিস্টার্ব। তার আগে ভালোভাবে বুঝিয়ে টুঝিয়ে আমাদের ইয়ের কথা বলবো, বা আমাদের যে ডিওপি ছিল ইন্দ্রনাথ মারি, ও চমৎকার ভাবে ওই জিনিসগুলো বুঝে যাচ্ছে। আগে আমি খুব ডিটেল স্টোরি বোর্ডিং করতাম, এখন আমার হাত কাঁপে পারি না, সেখানে একটু কাগের ট্যাগ বগের ট্যাগ করে, কিন্তু ও এত ভালো ইয়ে করার আমি দেখলাম ও এক্স্যাক্টলি সেইগুলো এবং তার থেকে ইমপ্রুভ করেছে, আমার সব ডিভিশন থেকে ইমপ্রুভ করেছে। তো সেই দিক থেকে দেখলে হয়তো করে করলে হয়তো আমি নিজে যা করবো তার থেকে বেটারও হয়ে যেতে পারে। আপনি নেপথ্যে থাকবেন, ব্যাপারটা এইভাবে। এর আগে আপনার ছবি দেখানো নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে, বাধার সম্মুখীন হতে হয়েছে। এখন রিসেন্টলি দেখছি বেঙ্গল ফাইলস এর ক্ষেত্রে সেরকম হচ্ছে। কোথাও দুটোর একদমই কোনো মিল নেই। না, মিল নেই বলতে ওই সহানুভূতিটা আসে না, মনে হয় না যে এই সিনেমা বা এরকম মিডিয়াম। আমার কোনো জিনিস আমি কোনোদিন বেঙ্গল ফাইল দেখবো না, কারণ উনি যে ধরনের ছবি করে পিওরলি প্রপাগ্যান্ডিস্ট। এখন প্রপাগ্যান্ডার ছবি মানে উপল দত্ত তো প্রপাগ্যান্ডা নাটক বলে করতে ইউজ ইট অ্যাজ এ টুল অফ প্রবলেম। তো কার বামপন্থী কার ডানপন্থী, কিন্তু কথাবার্তা শুনে যেটুকু শুনেছি যা বা রিসার্চের একটু বৈধতা আর কি, ইয়ে কিলাম আমাদের রবীন্দ্রনাথের ভাই হলেন অরিন্দম চ্যাটার্জি, দেখো। কিন্তু আমি যেরকম ছবি করব, ভালো খারাপ চমৎকার যে কোনো মতামত, সেটা ড্রাস্টিক হোক ইয়ে হোক, সেটা আমার মনে হয় যে ব্যান করাটা কোনো কাজের কথা না। সেই স্বাধীনতা দেখা উচিত লোকের,
অ্যাকসেপ্ট করবে বা রিজেক্ট করবে, খুব সহজ কথা। এবং তাকে বরং এইসব করে সেগুলোর উৎসাহ বাড়িয়ে দেয়। আমাদেরটা জাস্ট তুলে মানে বোঝা যাচ্ছিল না, ম্যাজিকের মতো সব হল থেকে উঠিয়ে না, তারা বলতেও পারছে না কেন ওঠানো হলো, কি ওপর মহল এসব আজে বাজে বলছে। তারপরে আমরা সেটা রাস্তায় ডেমনস্ট্রেশন করে এবং কোর্টে গিয়ে, ওর তো বড় বড় উকিল সব কাপিল মানুষ সিংহি টিঙ্গি ছিল, এত সত্ত্বেও ওরা হেরেছিল এবং আমাদের 21 লাখ টাকা জরিমানা দিতে হয়েছে। তাতেই উল্টো হয়তো ছবিটার ব্যাপারে আরো কৌতূহল বেড়েছে লোকের। এবং আমাকে তো একজন বলে যে তোর তো একজন নিয়ে রয়েছে পিআর ম্যানেজার, উনি যা করে দেবেন না, কিন্তু এইরকম শিল্প মাধ্যমকে কিভাবে বাধার সম্মুখীন হওয়া উচিত? অপরাজিত হয়েছে কোনো, ওটা তো কোনো ডিসপিউটেড কিছু না। নন্দনে সত্যি স্যার আমি কিছু বলিনি, কিন্তু ইটস আ রিসাউন্ডিং ইভেন কমার্শিয়াল সাকসেস অল ওভার বাই। কিন্তু কিছু লোক আছে যাদের ধরো ওরকম নন্দন প্রেক্ষাগৃহে দিয়ে আশা করি এবার যাদের কম টাকার টিকিট হলে সুবিধা হয়। আমরা যখন স্টুডেন্ট থাকতাম এরকম একটা জায়গা থাকলে অবশ্যই সেখানে গিয়ে দেখতাম। বাংলা সিনেমা এখন স্ট্রাগল করছে, চতুর্দিকে শোনা যায়। আসলে ভালো বাংলা সিনেমা যেটা গল্পের উপর নির্ভর করে চলতো, সেরকম এক ধরনের সিনেমা হতো, আর এক ধরনের হতো স্টার কেন্দ্রিক সিনেমা। তো ক্রমশ যতদিন যাচ্ছে এটা দেখা যাচ্ছে যে স্টারের সংখ্যা কমে যাচ্ছে, তার জন্য বাংলা সিনেমা সেই জায়গাতে সংকুচিত হচ্ছে। আর ভালো বাংলা সিনেমা যেটা, সেটা দেখতে লোকে হলে খুব একটা যাচ্ছে না, সেই জায়গাটাও সংকুচিত হয়ে যাচ্ছে। এখন তুমি কিভাবে ডিফাইন করছো ভালো বলতে, কাদের বোঝাচ্ছ? আমার মনে হয় সবগুলোরই ডিস্ট্রিবিউশন, এক্সিবিশন এমন হওয়া উচিত। কিছু কিছু ইয়ারমার্ক হল হতে পারে, সেগুলো বিরাট বিরাট হল না হতে পারে, বা মাল্টিপ্লেক্স, যেখানে তোমার বলছো সো কল্ড ভালো ছবি কিন্তু কম বাজেটের, কম ইয়েতে, তাদের একটা সার্টেন সংখ্যা হলেই হয়ে যায়, তারা ইয়ে পাবে, সব পাবে। শুনছি এরকম নাকি প্ল্যান হচ্ছে, এবং এখানে একজন খুব বড় স্টার সে নাকি এই দায়িত্বটা নিয়েছে, হলে চমৎকার। স্মল থিয়েটার, যেরকম একটা ছবি আমি দেখতে গেলাম, সেটা শুনলাম কত চলছে না তেমন, কিন্তু আমি রাধা স্টুডিওতে দেখতে গেলাম, দেখলাম মোটামুটি ভর্তি, কারণ হলটাই ছোট। এরও খুব কম হয় যে না তা না, যে এ আছে আমি যাবো দেখতে, ভালো খারাপ হোক। আমাদের সঙ্গে অমিতাভ বচ্চন চলছে, উত্তম কুমারের এরকম ছবি হয়েছে, সৌমিত্রদারা বোধহয় কিছু এরকম হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে এরা দারুণ চমৎকার অভিনেতা ছিল, উত্তম কুমার বা সৌমিত্রদা। মানে এখন যদি স্টার হয় একটা উন্নাসিক গোছের লোক, বলে উচ্চারণই করতে পারছে না, তার কি ছবি দেখব, সেটা হলে আবার ওই এক ধরনের ইয়ে হয়ে যায়। তাদের তো একটা বেশ নিশ্চয়ই আছে, আমি জানি না সেটা চলছে কি চলছে না, এখনো প্রোডাকশনে তো আসেনি, সুতরাং আমি এগুলো নিয়ে অত ভালো বলতে পারবো না। যখন একটু হাউ তাস করছে, তারপর একটা বড় দিয়েছিল বাংলাদেশ, সেটা দুম করে বন্ধ হয়ে গেল, মার্কেটটা বড় হয়ে গেল। এবং গ্লোবালি যেহেতু এত সংখ্যক লোক এই ভাষাটা বলে, ঠিক মতো করলে দু ধরনের ছবিরই আউট অ্যারাউন্ড যেগুলো মেইনস্ট্রিম, সেগুলো আমি জানি না বিদেশ টিদেশে কিরকম করবে, কিন্তু আমাদের সোকল্ড ভালো ছবি কিন্তু গল্প বলা ছবি খুব দুর্বোধ্য না, সেগুলো তো চলেছে, আমাদের ছবি চলেছে, আমার রাজ ছবিটা তো হয়েই ছিল, এবং বিভিন্ন জায়গায় যেগুলোকে ভাবতে পারিনি যে এইসব জায়গায় ফুল হাউস হতে পারে, 3 সপ্তাহ চলে, সেটা রয়েছে। এবং সেটাই ইয়ে করতে হবে, যারা, সেটা তো মেকার পুরো দায়িত্বটা নিতে পারবে না, যারা ডিস্ট্রিবিউটার, প্রডিউসার, ডিস্ট্রিবিউটার, তাদের উপর। দেবজিৎ, প্রসেনজিতের মতো যারা সুপারস্টার রয়েছেন, ক্রাউড পুলার যাদের বলা হয়, তো আপনি তাদের নিয়ে সিনেমা করেন না, তাহলে কি কারণে? যে অভিনয়ের ব্যাপারটা আপনার সিনেমার সাথে ম্যাচ করে না? ক্রাউড পুলার আসলে না, আমি যদি ওরা যদি কোনো ছবিতে ফিট ইন করে তাহলে করব, যে কে একে দিয়ে। জিৎ আমার ডেকেছিল অনেকবার, বসেওছি, আমার যেরকম একটা মনে হয়েছিল যে এখানে অনেক আইপিএস অফিসার থাকে না, যারা অবাঙালি,
কিন্তু বাংলা পরিষ্কার করে ওর পয়টা চলছে। প্রসিদ্ধি তো অনেকবার টেকে কথা বলেছে, আবার কি কি ব্যাপারে আসবে জানি না, বললো যে দেবের সাথে আমি একটা ইয়েতে আমি ফোন করেছিলাম, ওর সাথে আমি বিজ্ঞাপনের ছবি করেছি, বেশ ভালো পারফর্ম করেছে, যেটা ওকে খুব সুটেবল হতো, একটা বায়োপিক অ্যাকচুয়ালি। সৃজিতের একটা ছবি করেছিল কিছুদিন আগে, সেটা নামটা ভুলে যাচ্ছে, টেক্কা, তাতে 1,00,000 বা 1,00,000 বলে একটা ক্যারেক্টার করেছিল, যেটা কিন্তু ও চমৎকার, মানে ওর যা স্ট্রেংথ বা লিমিটেশন দুটোকেই ব্যবহার করেছে, সেটাও করা যায়। তুমি ওর পপুলারিটিটা ইউজ করলে আবার এমন জায়গায় ওকে ফেলে দিলে না যেটাতে ও কমফোর্টেবল ফিল করবে। জিতের সাথে তাহলে এগোয়নি কেন? এরকম আইপিএস হিসাবে তো জিতকে আমরা রিসেন্টলি দেখলাম। ওটা অনেক আগে কথা হয়েছিল, কোনো না কোনো কারণে আর কি। সেটা আরেকটা কথা হয়েছিল, সেটাও ছবিটাও হয়নি। আর ওর মানে সেখানে অনেকগুলো চরিত্রের মধ্যে ও একটা, ও চায় যে মানে ফিল্ম শুট সেন্টার অ্যারাউন্ড। আবিরকে এই আপনার নতুন সিনেমায় কাস্ট করার কারণ কি? যে আবিরকে গোয়েন্দার চরিত্রে অটোমেটিক হিসাবে গোয়েন্দা না, ও আমি যেটা ভাবছিলাম যেরকম, হ্যাঁ পাশের বাড়ির ছেলে একটা, মানে খুব অ্যাফেবল একটি ছেলে আর কি, সে হঠাৎ হয়ে গেল গোয়েন্দা। নাম তো সে, আমি আগেও আবিরের সাথে তো আগেও কাজ করেছি, মেঘনার পথ, সেখানেও গিয়ে গোয়েন্দা না, কিছুটা গোয়েন্দাগিরি করেছি, প্রফেশনাল গোয়েন্দা। আবিরকে আমার এমনি খুব ভালো লাগে, চেহারা ভালো দেখতে, একটা ফল হয়ে যাচ্ছে। আপনি রক্তবীজ 2 এর ট্রেলার এসছে বা গান এসছে, সেখানে মিমির সাথে আবিরকে দেখেছেন? একটু দেখেছি। কেমন লেগেছে? বেশ অন্যরকম লুকে দেখা যাচ্ছে, তো তাই জন্য জিজ্ঞাসা করলাম। আমার মনে হয় এই মুহূর্তে যেটা ওটাও বেরোতে চলেছে, আমারটাও বেরোতে চলেছে, এই মুহূর্তে বোধ হয় মন্তব্যটা না করাই ভালো। পুজোতে যে এতগুলো ছবি একসাথে আসছে, যার মধ্যে একটা আপনার ছবি, তো এটা কি ভালো হচ্ছে? একসাথে এত ছবি কি পুজোতে রিলিজ করাটা ঠিক? সেটা তো প্রডিউসারের কল না, একজন আমার কেমন জানি পুজোর ছবি, পুজোর সেটা এটা কি না আমি বলতে পারবো না। আমি নিজে তো খুব একটা পুজোর সময় কোনোদিনই দেখিনি, ওই ভিড়ভাড়টার মধ্যে বেরিয়ে। সেখানে মনে হয় একটা উন্মাদনা মতো একটা যদি থাকে তাহলে সুবিধা হবে, সেটা এই ছবির সাথে যায় কিনা আমি জানি না। কিন্তু প্রযোজকের বক্তব্য হলো পুজোর সময় তুমি যাই বার করো একটা তুমি ইয়ে পাবে, পসিবলি আর সেফ কাইন্ড অফ। সেটাও আমার মনে হয় সেফ বলে কিছু নেই, কিন্তু লোকেদের যদি উৎসাহ থাকে তাহলে তারা এই এত ভিড়ের মধ্যে বেরিয়ে ঠাকুর দেখে বাইরে খাওয়া দাওয়া করে ছবিটা দেখবে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ফর মি, সো আই নো। বাঙালির বরাবরই তো কালচারটা ছিল যে পুজোর সময় সবাই সিনেমা দেখতে যাবে একসাথে দল বেঁধে, এবং সেটা ছিল, আবার ছিল ওরা। আমার বা আমার অনেক বন্ধু আছে যারা আমরা বাড়িতে বসে আড্ডা দিই বা কলকাতার বাইরে চলে যাই। আর খুব অল্প বয়সে কলেজ টলেজে আমাদের ঠিক ওই সময় যে সিনেমা দেখবো সেই ব্যাপারটা অ্যাটলিস্ট আমাদের বন্ধুদের সার্কেলে ছিল না। এখন হয়তো হয়েছে, একটা ফ্যাড হয়েছে, কিন্তু সেটা কি এক ধরনের ছবি না সব ছবি? উত্তম সুচিত্রার সময় থেকে, মানে বাংলা সিনেমা স্বর্ণযুগের সময় থেকে ওই সপরিবারে সন্ধ্যাবেলা সবাই সিনেমা দেখতে যাচ্ছি, যে কালচারটা ছিল, তখন বাংলা সিনেমার যে সুনামটা ছিল সারা ভারত জুড়ে। বা তখনকার ছবির কন্টেন্ট কিন্তু কমার্শিয়াল ছবির কন্টেন্ট তো এখনকার সুপার কমার্শিয়াল ছবির কন্টেন্ট থেকে অনেক ডিফারেন্ট। একটা সুন্দর গল্প থাকলো, ইয়ে ছিল, অভিনয় খুব ভালো হতো, দিকপাল লোক কিছু, মানে তাদের ছবিগুলো তো আরোই মনোগ্রাহী হতো। এখন আর কেউ বলে না যে বলিউড বা হিন্দি সিনেমার থেকে বাংলা সিনেমা পিছিয়ে গেছে। এখন সবাই বলে যে সাউথের সিনেমা কোথায় চলে গেল আর বাংলা কোথায় পড়ে গেছে, পিছিয়ে যাচ্ছে। না, সাউথ এগিয়েছে না পিছিয়েছে সেটা মানে দুটোর ইয়েগুলো, মডেলগুলো সম্পূর্ণ আলাদা। সাউথ বরাবরই যার যেটা ভাষা আছে পৃথিবীর যে কোনো জায়গাটা ঘুষে দেখবি সে ছবি, এবং ওরা হিন্দি দেখে না, অন্য কোনো ভাষার ছবি তো দেখি। আর হ্যাঁ, তার থেকে একসময় IMDb রেটিং অপরাজিতর বেশি ছিল। সেটা হয়েছে, মানে সবসময় হবে তা না। ওই কোথায় অস্কারে গিয়ে হচ্ছে বলে যে একটু গোদা লাগে আর কি।
কিন্তু হয়তো অ্যাকশন গুলো হিন্দি ছবির থেকে আরো বেটার হয়, বা নাচগুলো সেগুলো আমার একটু একঘেয়ে লাগে। সমানেই যদি এরকম ডিকা চিকা ইয়ে করে অ্যাকশন করে লোকের ভালো লাগে তাকে। আপনি নিজে যখন সিনেমা দেখেন কি সিনেমা দেখতেন বা দেখতে পছন্দ করেন কিরকম? তো যাদের মাস্টার্স যারা তাদের প্রতীকবাবু, তরুণ মজুমদার, ছোট যেন শ্রীমান পৃথ্বীরাজ একটা খুবই এনজয়েবল ছবি আমার ছিল ছোটবেলায়। তপন সেনের খুব ভালো লাগে, বিভূতি লাহিড়ী, তারপর অজয় কর, সেগুলো পরে টেলিভিশনে দেখেছি। আমাদের সময় তো আমরা ছোটবেলায় ঠিক সিনেমা হলে গিয়ে ছোটদের সিনেমা না হলে দেখা তত না হিন্দি ছবি, বেশিরভাগই ইংরেজি। এছাড়া ইংরেজি বা অন্যান্য ভাষার ইন্টারন্যাশনাল যেগুলো, আমি যে খুব একটা সাংঘাতিক কনসিয়ার যে ট্যারকভস্কি সব ছবি দেখে ফেলেছি, কিসলোভস্কি সব ছবি দেখে ফেলেছি, বা ট্যারান্টিনো সব ছবি দেখে ফেলেছি, সেরকম নয়। কিছু ছবি দেখেছি, কিছু ভালো লেগেছে, কিছু ভালো লাগেও নি। কিছুদিন আগে একটা কোরিয়ান ছবি দেখলাম যেটা নাকি কান, বার্লিন, ভেনিস, অস্কার সবকিছুতে পেয়েছে। ছবিটার নাম সম্ভবত প্যারাসাইট। সেটা আমার ভালো লাগে। আমি কি কোথায় কি কে কি পেয়েছে সেটা দিয়ে দেখি না, আমার যেটা ভালো লাগে সেটা ভালো লাগে। আর বাংলা ছবি বলতে কি, বাংলা ছবি তো আমি ওয়েট করছি, ওটা বাংলা কিনা আমি জানি না অবশ্য। এই অনুপর্ণা বলে যে মেয়েটি, তার ছবি তো ভেনিসে ইয়ে পেল বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর, বেস্ট ফিল্ম একটা পরে সত্যজিৎ পেয়েছে ভেনিসে, সম্ভবত অপরাজিত। কিন্তু বেস্ট ডিরেক্টর বোধহয় প্রথম পেল। তো সেই অর্থে দেখলে যে বাংলা বা বাঙালির করা ছবি তো সমাদৃত হচ্ছে বিভিন্ন জায়গায়। পুরোনো প্রসঙ্গে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করে নি। ঋতুপর্ণ ঘোষকে আমরা দেখতাম, তিনি অন্যভাবে গল্প বলতেন, সমাদৃত হতেন, কিন্তু তিনিও কখনো স্টারদের বা তার পরবর্তী ছবিগুলোতে বেশিরভাগ আমরা দেখেছি, প্রথম থেকেই দেখেছি স্টারদেরকে কাস্ট করেছেন। সেটার তো একটা কারণ এটা যে স্টারদেরকে অন্যরকম ভাবে মানুষ দেখতে চান, আর একটা কারণ এটা যে কমার্শিয়ালি ওটা অনেক বেশি হ্যাঁ। তো আপনি যে এখন অন্যরকম গল্প বলেন, আপনি ওই রকম স্টারদের কাস্ট করার ব্যাপারটা কেন ভাবেন না? একেবারেই ভাবিনি তা না, মানে যখন লেগেছে তখন যেন আবির তো এখন স্টার বলা যেত। হ্যাঁ অবশ্যই। সেরকম প্রথম ভূতের ভবিষ্যতে সেই সময় হয়তো ওর পপুলারিটি খুব পিকে ছিল না, কিন্তু সত্যিকা তো মেইন স্ট্রিম ছবিতেও করতো তারা। কিন্তু ওই জায়গায় মনে হয়েছে যে ও যাবে ক্যারেক্টারটার সাথে। এরকম কম বেশি অনেক ছবিতেই হয়েছে। আর কিন্তু দেবজিৎ আর প্রসেনজিৎ এই তিনজন হয়নি। যদি আমি আর ছবি করি এবং সেই ছবিতে যদি মনে হয় তাহলে বলবো। অনেকদা আপনার কাছে র্যাপিড ফায়ারে কয়েকটা ছোট্ট ছোট্ট প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন, পুজোতে সিনেমা দেখা নাকি পুজোতে ঘুরতে যাওয়া, কোনটা বাঁচবেন? ঘুরতে যাওয়া যদি হয়, এই দুটো যদি অপশন। ওকে, মাল্টিপ্লেক্স নাকি সিঙ্গেল স্ক্রিন? কিছু একটা অদ্ভুত ব্যাপার আছে যে কিছু ছবি বেশ সিঙ্গেল স্ক্রিনে দেখতে প্রিয়া কাছাকাছি, একটু পুরোনো ছবি বা তবে অভ্যস্ত হয়ে গেছি মাল্টিপ্লেক্সে। ওকে, তার মানে মাল্টিপ্লেক্স। একবারে উত্তর দিতে হবে, ব্যাখ্যা দিলে হবে না। ইলিশ নাকি চিংড়ি? ইলিশ। ইলিশ। ওকে, উত্তম কুমার নাকি রাজ কাপুর? উত্তম কুমার। ক্রিস্টোফার নোলান নাকি স্টিফেন স্পিলবার্গ? স্পিলবার্গ। স্পিলবার্গ। ওকে, সেরা অভিনয় কোথায় দেখা যায়, সিনেমায় নাকি রাজনীতির ময়দানে? সিনেমাতেই, রাজনীতি ওটাতে ভালো অভিনয় বলি না, ভালো করার চেষ্টা হয়, অভিনয় করার চেষ্টা হয়, কিন্তু লোকে ধরে ফেলে। ঠিক আছে, আপনাকে শেষ প্রশ্ন করি। সত্যজিৎ রায়কে মনে পড়ে যাচ্ছে আপনার ট্রেলার দেখে, নাম দেখে, সবকিছু দেখে বারবার মনে পড়ে যাচ্ছে, কিন্তু ফেলুদার কপিরাইট তো অন্য কারোর কাছে আছে বা তাদের বংশের পরম্পরা অনুযায়ী আছে। তো সেটা আপনার মনে হয় না যে জোর করে আটকে রেখেছে, তার জন্য আমরা করতে পারছি না? সন্দীপ রায় ফেলুদার প্রতি জাস্টিফাই করতে পারছেন না? কাকে দিয়ে লিখেছেন, দিয়েছিলেন বোধহয় ওটিটি রাইটস, সৃজিত মুখার্জি করেছেন ওটিটিতে, অনেকেই করেছে, কেন অরিন্দম অনেকেই করেছে। সেটা টোটালি বাবুদাস প্রেরোগেটিভ। কিন্তু আমি যতবার গেছি অপরাজিত হোক বা এটাতেও উনি কোন রকম ইয়ে করেননি, বলেছেন
গো হেড অ্যান্ড ডু ইট। যদি আমি ডাইরেক্টলি কোনো এবং বলেছে যে তুমি যদি অন্য কোনো ছোট গল্প ইয়ে মিলিয়ে করতে চাও বলো, বুলি দিও বলেছে। আচ্ছা, অনেক ধন্যবাদ অনেকদা। দর্শকরা শুধু জানতে চান আপনার মুখ থেকে যে এই পুজোতে আপনার ডিরেক্ট করা সিনেমা কেন তারা দেখতে যাবেন, সিনেমার মধ্যে স্পেশাল কি আছে, আপনার মুখ থেকে একবার শুনতে চান। দেখুন, সবাই বলবে তাদের ছবিতে এই আছে সেই আছে সেই আছে, সেটা না বলে বলবো হচ্ছে যদি এইটাতেও আপনারা দেখতে যান এবং ছবিটা সফল হয়, তাহলে হয়তো আবার ছবি করার কথা ভাববো, কারণ একটু দমে আছে সবকিছু, অনেক কিছু মিলবে। সেটা আপনাদের গুরুদায়িত্ব নিতে বলছি না যে আমার ইয়ে, কিন্তু দেখুন আমার তো সব ছবি যখন করি লোকে দেখুন, সেটাই চাই। এইটা দেখে আপনারা জাজ করুন, এবং আমি জানি আপনাদের ভালো লাগলে আপনারা নিজেরাই দায়িত্ব নিয়ে অন্যদের বলবেন, খারাপ লাগলেও বলবেন। তো সেইভাবে যদি 5টা লোক দেখে, যে কোনো ছবিই দেখে, আমি বলবো যার যেটা পছন্দ সেটা দেখুন, অন্য ছবিগুলো দেখুন, আমার ছবিটাও দেখুন। আমার যে একদম ইউএসপি, ইউনিক সেলিং প্রপোজিশন, সেটা এটার মজার ব্যাপার কিন্তু যে ফেলুদা নেই কিন্তু আছেন। একটা জিনিস বলছি যে এটাকে খালি গোয়েন্দা গল্প হিসেবে দেখবেন, এটা কিন্তু অনেক বড় গল্প। একজন তার শিকড়ের সন্ধানে এসছে, সেইটা খুঁজে বেড়াচ্ছে, খুঁজতে খুঁজতে একটা হাতে একটা চিঠির মধ্যে একটা ধাঁধা, সেটা সলভ করা হলো। তারপর থেকে এই ডিটেকটিভ গল্পের আদলে আর কি যে এলিমেন্টটা হলো ছবিটা, কিন্তু এটা খালি একটা অন্যান্য আর 5টা ডিটেকটিভ গল্পের মতো নয়। এই 26 তারিখ যত কাণ্ড কলকাতাতেই লঞ্চ হচ্ছে বা রিলিজ হচ্ছে, আপনারা আপনাদের কাছাকাছি সিনেমা হলে গিয়ে দেখতে পারবেন। তবে তার আগে এই সিনেমার ট্রেলারটা দেখে জানান কেমন লাগলো, ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। অনেক ধন্যবাদ অনেকদা আমাদের চ্যানেলে আসার জন্য। আজকের মতো এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।